হ্যালো গাইস, রয়্যাল এডুকেয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি ক্লাস 12 এর বায়োলজির HC 44 পৃষ্ঠার সলিউশনটা নিয়ে। তাহলে আমরা দেখে নেব যে প্রথমে এমসিকিউ গুলো দেখে নেব। দেখো, তাহলে আমাদের প্রথমেই এমসিকিউর যে পার্টটা আছে সেই জিনিসটা দেখতে গেলে আমরা কি দেখব? বলছে নিউসেলাসের অবশিষ্টাংশে যা বীজে উপস্থিত থাকে তাকে কি বলে? ভালো করে দেখে নাও কি বলছে কোশ্চেনটা। বলছে নিউসেলাসের অবশিষ্টাংশ যা বীজে উপস্থিত থাকে তাহলে কি বলে তাকে? মনে রাখবে, তাকে পেরিস্পার্ম বলা হয়। কি বলা হয়? পেরিস্পার্ম। নেক্সট, পরেরটা কি বলেছে দেখো, বলছে ওভিউলেশন বা যেটা বলছে ডিম্বনিঃসরণ ঘটে মাসিক চক্রের কত দিনের মাথায়। প্রথমে বলে দিই, এখানে চারটা আমাদের ফেজ হয়, যেখানে ভাগটা কেমন করা হয়েছে বা একটা ভাগ করা হয়েছে যেটা ব্লিডিং ফেজ। ব্লিডিং ফেজটা যেটাকে করা হয় যেটাকে বলা হয় 2 থেকে 5 দিন। তারপরে যেটা থাকে কি, তারপরে যেটা থাকে ফলিকুলার ফেজ, যেটাকে কি বলি আমরা, যেটা হচ্ছে 6 থেকে 13 দিন পর্যন্ত স্থায়ী। তারপরে থাকে অভিলেটরি ফেজ, মানে যেটা 14 দিনের মাথায় একদম সংগঠিত হয়। তারপরে 15 থেকে যেটা থাকে কি আমাদের 28 দিন পর্যন্ত একটা থাকে, যেটাকে আমরা কি বলি প্রিমেনস্ট্রুয়াল ফেজ। তাহলে এখানে আমাদের বলেছে ওভিলেটরি মানে ওভিলেশন যেখানে ঘটে, তাহলে ওভিলেশন যেখানে ঘটে সেটা হচ্ছে কত দিনের মাথায় হবে? 14 দিনের মাথায়। নেক্সট, পরেরটা বলেছে জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে আইইউডি, একটা আইইউডির উদাহরণ চেয়েছে। তাহলে ভালো করে দেখো, বলছে এখানে একটা বলেছে মালা ইন ডায়াফ্রাম ভ্যাসেক্টমি কপারটি। আমরা জানি যে একটা আইইউডি হচ্ছে কপারটি। দেখো, তারপরে বলেছে দেখো যখন একাধিক একাধিক ফিনোটাইপিক বৈশিষ্ট্য একটা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। মনে রাখবে, যখন একাধিক বৈশিষ্ট্য একটা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে বলে প্লিওট্রফি। কি বলা হয়? প্লিওট্রফি। এখানে আর একটা জিনিস তোমাদেরকে আমি বলে দিই, যে যেমন আমাদের প্লিওট্রফি একাধিক বৈশিষ্ট্য একটা জিন দ্বারা কন্ট্রোল হয়, তখনই ধরো একাধিক জিন দ্বারা যদি একটা বৈশিষ্ট্য কন্ট্রোল হয়, উল্টাটা ভাবো। এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে যখন একাধিক ফিনোটাইপিক বৈশিষ্ট্য মানে একাধিক বৈশিষ্ট্য একটা জিনোটাইপ দ্বারা নির্ধারণ হচ্ছে তখন তাকে প্লিওট্রফি। যদি এটার আমরা অপোজিট বলি, কি বলবো? একাধিক একাধিক জিন দ্বারা একটা বৈশিষ্ট্য যদি নিয়ন্ত্রিত হয় তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটা বলবো পলিজেনিক ইনহেরিটেশন বা পলিজেনিক উত্তরাধিকারী। কি বলবো? পলিজেনিক উত্তরাধিকারী। নেক্সট, পরেরটা দেখো কি বলেছে, বলছে জেনেটিক কোডন সম্পর্কিত কোন তথ্যটি সঠিক? বলছে একটা কোডন সবসময় একাধিক অ্যামাইনো অ্যাসিডের কোড করতে পারে না। একটা কোডন একাধিক অ্যামাইনো অ্যাসিডের কোড করতে পারে না, তাহলে এটা ভুল। তাহলে এইটা আমরা কেটে দেব। তারপরটা বলছে একাধিক কোডন একটি অ্যামাইনো অ্যাসিডের কোড করতে পারে। ভালো করে দেখো, আমরা এখানে একটা দেখেছিলাম ওভাল হাইপোথিসিস। ওভাল হাইপোথিসিসে কি দেখেছিলাম, যে প্রথম দুটো নাইট্রোজেন বেস একই, 3 নম্বর যে নাইট্রোজেন বেস, কারণ একটা কোডন হতে গেলে আমরা জানি একটা যদি কোডন হতে হয় তাকে 3টা নাইট্রোজেন বেস থাকতে হবে। যেমন ধরো এ ইউ জি, কটা নাইট্রোজেন বেস আছে? 3টা। বলছে এমন কিছু কোডন আছে যাদের প্রথম দুটো নাইট্রোজেন বেস সমান, তৃতীয়টা আলাদা। কি বললাম? তৃতীয়টা আলাদা। মনে রাখবে, তৃতীয়টা আলাদা। তৃতীয় নাইট্রোজেন বেসটা আলাদা হওয়া সত্ত্বেও সেই কোডনগুলো একটি অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে, মানে একাধিক কোডন থাকলেও একটা অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে। এটাই মনে হয় বলেছে। দেখো এখানে বি এর অপশনটা একাধিক কোডন একটি অ্যামাইনো অ্যাসিড, তার মানে অপশন আমার কোনটা রাইট হবে? বিটা হবে। নেক্সট, বলছে বিজ্ঞানী মিলার-উরের পরীক্ষায় সংশ্লেষিত অ্যামাইনো অ্যাসিডের উৎস। মনে রাখবে অ্যামাইনো অ্যাসিডের উৎস কি কি ছিল? হাইড্রোজেন, মিথেন, অ্যামোনিয়া আর জলীয় বাষ্প। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে সি। নেক্সট, তারপরটা বলেছে খণ্ডিত জিন সংক্রান্ত কোন তথ্যটি সঠিক নয়? ভালো করে দেখো কি বলেছে, সঠিক নয়। তাহলে এখানে দেখো বলেছে এক, খণ্ডিত জিনের অ্যাকশন থেকে এমআরএনএ গঠিত হয়। হ্যাঁ আমরা জানি, আমাদের যে অ্যাকশন সে কিসের সংকেত বহন করে? প্রোটিন তৈরির জন্য। প্রোটিন তৈরির জন্য। আর প্রোটিন তৈরির জন্য তো এমআরএনএ কে লাগে, প্রোটিন তৈরির জন্য তো এমআরএনএ কে লাগে। তাহলে আমরা বলতে পারি যে এই তথ্যটা সঠিক। দুই বলছে প্রোক্যারিওটিক কোষে খণ্ডিত জিনে ইন্ট্রন থাকে কেন? অ্যাকশনও তো থাকতে পারে।
তাহলে এই তথ্যটা মনে হচ্ছে ভুল, দেখি তার পরের গুলো। বলছে খণ্ডিত জিনের ইন্ট্রন থেকে এমআরএনএ গঠিত হয় না। হ্যাঁ, ইন্ট্রন তো প্রোটিন সংশ্লেষে সংকেত বহন করে না, তার মানে এমআরএনএ গঠন করবে না, তাহলে এটা ঠিকই আছে। বলছে প্রোক্যারিওটিক কোষে খণ্ডিত জিনে ইন্ট্রন অ্যাকশন উভয়ই থাকে। হ্যাঁ, যে কোনো কোষে ইন্ট্রন অ্যাকশন তো থাকবেই, কারণ ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রেও প্রোটিন তৈরি হয়, আর প্রোক্যারিওটিক কোষের জন্যও কিন্তু প্রোটিন তৈরি হয়। ফলে দেখো এটা কোনটা তাহলে ভুল হলো, দেখো এই বি এর অপশনটা, যেটা কি বলেছিল, যেটা মানে এইটা ভুল হলো, তার মানে অ্যান্সার ওটাই চেয়েছিল যে কোনটা সঠিক নয়, তার মানে অ্যান্সার আমাদের এখানে কোনটা হবে, এটাই হবে। বলছে প্রোক্যারিওটিক কোষে খণ্ডিত জিনে ইন্ট্রনস থাকে, তাহলে এটা কিন্তু ভুল, অ্যাকশনও থাকতে পারে। তারপরে বলছে দেখো মধুর মধ্যে সর্বাধিক পরিমাণে কোনটা থাকে, মনে রাখবে লেবুলোজ আর ডেক্সট্রোজ। কি বললাম, লেবুলোজ আর ডেক্সট্রোজ। নেক্সট পরেরটা দেখো কি বলেছে, পরেরটা কি বলেছে যে কমন কোল্ড, ভালো করে দেখো, বলছে কি যে কমন কোল্ড নিউমোনিয়া থেকে আলাদা, কারণ এক সংক্রমক পক্ষান্তরে কমন কোল্ড হলো অভাবজনিত রোগ। আমরা জানি কমন কোল্ড কোনো অভাবজনিত রোগ নয়, কমন কোল্ড একটা ভাইরাস ঘটিত রোগ, তাহলে প্রথমে একটা ভুল। ভ্যাকসিন দ্বারা প্রতিহত করা যায়, পক্ষান্তরে কমন কোল্ডে কোনো ভ্যাকসিন নেই, এটা বলা ভুল যে কমন কোল্ডের কোনো ভ্যাকসিন নেই। যেটা হচ্ছে আরেকটা যেটা বলেছিল দেখো, যেটা ওর সাথে একটা বলেছিল নিউমোনিয়া, বলছে নিউমোনিয়া ভ্যাকসিন দ্বারা প্রতিহত করা যায়, এগুলো তো নর্মালভাবে প্রতিহত, এগুলো ভ্যাকসিন প্রয়োজন হয় না, নর্মালভাবেই প্রতিহত করা যায়, তাহলে বিএডটাও ভুল। বলছে সিএরটা ঘটে ভাইরাস দ্বারা, আরেকটা বলছে পক্ষান্তরে কমন কোল্ড ঘটে হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা দ্বারা, না এটা তো কোনো মতেই নয়, কারণ এটা রাইনা ভাইরাস দ্বারা, তাহলে এটা তো হতেই পারে না। বলছে সংক্রমিত করে বায়ুথলি সমূহকে, হ্যাঁ নিউমোনিয়া সংক্রমণ করে বায়ুথলি সমূহকে। তারপরটা বলছে দেখো, তারপরটা কি বলেছে, তারপরটা পক্ষান্তরে কমন কোল্ড নাক ও শ্বসন পথকে সংক্রমণ করে, হ্যাঁ এরা নাক ও শ্বসন পথকে সংক্রমণ করে, তার মানে অ্যান্সার আমার কোনটা হবে, ডি। অ্যান্সার কোনটা হবে এখানে, ডি। তারপরে দেখো বলছে পিসিআর এর কোন ঘটনাটা বলছে, সরি কোন এনজাইমটা লাগে, ট্যাগ পলিমারেজ, আমরা এটা ভালো করেই জানি। এই কোশ্চেনটা কিন্তু এবারের জন্য কিন্তু ভিভিআই, তোমরা কিন্তু খুব ভালো করে কোশ্চেনটা কিন্তু দেখে রাখবে। তাহলে পিসিআর এর জন্য সবসময় কি হবে, ট্যাগ পলিমারেজ, এটা মাথায় রাখবে। এখানে বলে দিই আর দুটো এক্সট্রা কোশ্চেন মনে রাখবে, যাকে কি বলা হয় মলিকুলার সিজার। মলিকুলার সিজার মানে আণবিক কাঁচি, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, এই চ্যাপ্টারটা থেকে ওটা আসে। আর একটা হয় এখানে মলিকুলার গ্লু, মলিকুলার গ্লু মানে আণবিক আঠা, ডিএনএ লাইগেজকে বলা হয়, এটা কিন্তু মাথায় রাখবে তোমরা। নেক্সট এরপর দেখো, এরপর বলছে প্রদত্ত কোন পদ্ধতিটি অ্যান্টিজেন অ্যান্টিবডি পারস্পরিক বিক্রিয়া, যখন এরকম দিয়ে দিবে মনে রাখবে এলাইজা টেস্টের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা এলাইজা, এর ফুল ফর্মটা মনে রাখবে এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসিড। কি বললাম, এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসিড। তারপরে দেখো বলছে বৈশিষ্ট্যপূর্ণ দুটি বাস্তুতন্ত্রের সংযোগ স্থলকে কি বলা হয়, দুটি বাস্তুতন্ত্রের মিলন স্থলকে কি বলা হয়, মনে রাখবে ইকোটোন। কি বলা হয়, ইকোটোন। আর সেখানে যে জীববৈচিত্র্যটা লক্ষ্য করা যায় তার নাম এজ এফেক্ট। কি বললাম, এজ এফেক্ট। অঞ্চলটাকে ইকোটোন, জীববৈচিত্র্যটাকে বলছি আমরা এজ এফেক্ট। তারপরে দেখো, তারপরে কি বলেছে প্রদত্ত কোনটি হটস্পট নির্ধারণের প্রাথমিক শর্ত, তাহলে হটস্পট নির্ধারণের প্রাথমিক শর্ত বলছে অধিক সংখ্যক এন্ডেমিক প্রজাতি, হ্যাঁ এটা তো সত্য। তারপর দেখি কি বলেছে অধিক সংখ্যক বিলুপ্তপ্রায় প্রজাতির উপস্থিতি, হ্যাঁ এটাও তো হয়। অধিক মাত্রায় বনভূমি, না এটা তো হয় না। তারপরে অপশনটা বলেছে এ আর বি উভয়, তার মানে আমরা কোনটা দেখাবো, এ বি উভয়। কোনটা দেখাবো, এ বি উভয়। পরেরটা দেখো কি বলেছে, পরেরটা বলেছে দেখো যে একক সময়ে একক অঞ্চলে উৎপাদক সংশ্লেষের মাধ্যমে যে জৈব বস্তু সংশ্লেষ হয়, মনে রাখবে একক সময়ে একক স্থানে যে পরিমাণ জৈব বস্তু সংশ্লেষ হয় তাকে বলা হয় জিপিপি, গ্রস প্রাইমারি প্রোডাকশন। মোট উৎপাদক আছে নাকি দেখে নাও, দেখো বিয়ের অপশনটা আছে কিন্তু, ভালো করে দেখো বিয়ের অপশনটাই আছে ওটা, মোট উৎপাদক। কি বললাম, মোট উৎপাদক, তাহলে কোনখানে গেল, অপশন আমার কি হয়ে গেল, অপশন আমার বি। কি হয়ে গেল, অপশন বি। পরের কোশ্চেনে আমরা চলে যাচ্ছি, শর্ট যে চারটা এসিকিউ থাকে সেগুলো চলে যাচ্ছি, বা ভিএসকিউ যেগুলোকে বলে। ট্যাপেটাম নিঃসৃত কোন পদার্থ পরাগরেণুর অঙ্কুরোদ্গমকে ত্বরান্বিত করে, মনে রাখবে ট্যাপেটাম নিঃসৃত ক্যালোজ, ক্যালোজ উৎসেচক, কোন উৎসেচক, ক্যালোজ। তারপরটা বলছে কোলেস্ট্রামে কোন প্রধান উপাদান শিশুর রোগ প্রতিরোধ করে, মনে রাখবে আই জি এ। কি বললাম, আই জি এ, এটা কিন্তু মাথায় রাখবে,
ঠিক আছে। নেক্সট পরেরটা বলছে দেখো ভিএনটিআর এর পুরো নাম। ভিএনটিআর এর পুরো নাম কি? ভ্যারিয়েবল নাম্বার টেন্ডন রিপিটস। নেক্সট বলছে ফাইলেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুর বিজ্ঞানসম্মত নাম। ফাইলেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে উচেরিয়া ব্যানক্রফটি। কি বললাম? উচেরিয়া ব্যানক্রফটি। তারপরে বলছে আইপিএম কি? ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। কি জিনিসটা একটু বলে দিই। ধরো কোনো ক্ষতিকারক জীবকে, কি বললাম, কোনো ক্ষতিকারক জীবকে, যারা ক্ষতিকারক তাদেরকে বলা হচ্ছে পেস্ট। কি বলা হয় তাদেরকে? পেস্ট। সেই জীবগুলোকে যদি কোনো জীব দ্বারা দমন করা হয় এবং তাদের মৃত্যু না করে তাদের শুধু বংশ বিস্তারটাকে কি করা হয়? রোধ করানো হয় সেই ক্ষতিকারক জীবগুলোর মানে পেস্টগুলোর, তখন যারা ওই কাজটা করবে তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি পেস্টিসাইড। এই যে এইভাবে যখন আমরা ক্ষতিকারক পতঙ্গদের বংশবিস্তারকে কন্ট্রোল করি তখন সেগুলোকে বলি আমরা কি? ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। কি বলি? ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। নেক্সট নেক্সট দেখো অ্যালেনের সূত্রটা কি বলেছে এখানে একটু বলে দিই। অ্যালেনের সূত্রটা কি বলেছে? এখানে অনেকগুলো সূত্র আছে তোমাদের, এটা দিয়েছে বাস্তুবিদ্যা থেকে দিয়েছে। অ্যালেনের সূত্রটা কি বলেছে? বলছে যারা শীতকালীন অঞ্চলে বাস করে, ভালো করে বোঝো, যারা শীতকালীন অঞ্চলে বাস করে তাদের দেহের কোনো অঙ্গের আকার আয়তন গ্রীষ্মকালীন অঞ্চলে যারা বাস করে তাদের দেহের কোনো অঙ্গের আকার আয়তনের তুলনায় ক্ষুদ্র হয়। কি বললাম? বুঝে নাও। যারা শীতকালে বাস করে তাদের বিভিন্ন দেহের দেহের নয় অঙ্গের আকার আয়তন এগুলো গ্রীষ্মকালে যারা বাস করে তাদের দেহের আকার আয়তনের তুলনায় কি হয়? শীতকালে যারা বাস করে তাদেরটা ছোট হবে, আর গ্রীষ্মকালে যারা বাস করে তাদেরটা কি হবে? আকারে বড় হবে। এটা অ্যালেনের সূত্র। এখানে আছে তোমাদের গাউস ল। গাউস লতে কি বলা হয়েছিল? বলছে যে কোনো একটা, ধরো কোনো একটা পপুলেশন আছে বা কোনো একটা জায়গা আছে, সেই জায়গায় ধরো অনেকগুলো জীব আছে, সেই জীবদের মধ্যে কি হবে? ফাইট হবে, প্রতিযোগিতা হবে। সেই প্রতিযোগিতায় যারা হারবে তারা সেই জায়গাটা ছেড়ে চলে যাবে এবং যারা জিতবে তারা সেখানে যোগ্যতম উদ্বর্তন লাভ করবে। অর্থাৎ এটাকে বিজ্ঞানী গাউস কি বলেছিল? তার গাউসের উপপাদ্য। যারা হারবে মানে যারা পরাজিত হবে তাদের জন্য ওটা প্রতিকূল পরিবেশ, ওই জন্য তারা ওটা ছেড়ে চলে যাবে, আর যারা জয়ী হবে তাদের জন্য ওটা অনুকূল পরিবেশ, তার জন্য তারা টিকে থাকবে। এটা গাউস বলেছিল। এখানে তোমাদের আরো আছে কিছু সূত্র, যেমন বার্গম্যান ল। বার্গম্যান লতে কি বলা হয়েছে একটু বলে দিই। বার্গম্যান লতে বলা হয়েছে যে শীতকালীন অঞ্চলে যারা বাস করে তাদের দেহের আকার এখানে অঙ্গ নয়, দেহের আকার গ্রীষ্মকালীন অঞ্চলে যারা বাস করে তাদের তুলনায় কি হবে? বড় হবে। মানে গ্রীষ্মকালীন যারা বাস করে তাদের আকারটা ছোট হবে, আর শীতকালে যেসব জীব জীব বাস করে তাদের আকারটা কি হবে? অনেক বড় হবে। এটা কে বলেছিল? বার্গম্যান। আর এটা ছিল গ্লোগার ল। গ্লোগার কি বলেছিল? মনে রাখবে, গ্লোগার একটা কথা বলেছিল যে শীতকালীন অঞ্চলে যারা বাস করে তাদের গায়ের রং গ্রীষ্মকালীন অঞ্চলে যারা বাস করে তাদের রঙের তুলনায় গাঢ় হবে। মানে গ্রীষ্মকালীনে যারা বাস করে তাদের গায়ের রংটা কিন্তু গাঢ়, আর শীতকালে যারা বাস করে তাদের গায়ের রংটা কিন্তু হালকা হবে। এটা গ্লোগার বলেছিল। নেক্সট নেক্সট দেখো পরেরটা দেখবো আমরা। ভ্রূণ কোন অবস্থায় জরায়ুতে রোপিত হয়? মনে রাখবে, ব্লাস্টুলা বা ব্লাস্টোসিস দশায়। বলছে তারপরে এমটিপির প্রয়োজন কখন পড়ে? হতে পারে যে অবাঞ্ছিত গর্ভসঞ্চার হলে, নতুবা আরো হতে পারে কোনো কারণে যদি ভ্রূণটা গর্ভে থাকাকালীন তার মৃত্যু ঘটে, সেক্ষেত্রে হতে পারে। মিসক্যারেজ যদি হয় সেক্ষেত্রে হতে পারে। আবার নেক্সট যেটা দেখবো আমরা, বলছে ডিএনএ প্যাকেজিং কাকে বলে? দেখো কোশ্চেন একটা বলেছে ডিএনএ প্যাকেজিং কাকে বলে। তাহলে ডিএনএ প্যাকেজিং কাকে বলে একটু দেখে নেবো আমরা। ডিএনএ প্যাকেজিং কাকে বলে? দেখো দেখো ডিএনএ প্যাকেজিং কাকে বলে? প্রথমেই বলবো ডিএনএ প্যাকেজিংটা বলছে একটা বিশেষ ধরনের পদ্ধতি, যে পদ্ধতিতে কিছু ধনাত্মক ক্ষারীয় প্রোটিন থাকবে। কি বললাম? যে পদ্ধতিতে কিছু ধনাত্মক ক্ষারীয় প্রোটিন, ভালো করে লক্ষ্য করবে, যে পদ্ধতিতে কিছু ধনাত্মক ক্ষারীয় প্রোটিন থাকবে তাদের সাথে ঋণাত্মক আধানযুক্ত ডিএনএ। ভালো করে বুঝো, একটা বিশেষ পদ্ধতি যেখানে কিছু ধনাত্মক ক্ষারীয় প্রোটিন থাকবে, সেই ধনাত্মক ক্ষারীয় প্রোটিনগুলো ঋণাত্মক আধানযুক্ত ডিএনএ এর সঙ্গে যুক্ত হবে। যখনই কম্বাইন্ড হবে তাদের কি হবে? একটা অতি দীর্ঘ ডিএনএ তন্তু গঠিত হবে, কুণ্ডলী গঠিত হবে, এবং তারা কি করবে? নিউক্লিয়াসের একটা অল্প পরিসরের স্থান জুড়ে অবস্থান করবে। তখন সেই কুণ্ডলীটাকে কি বলা হয়? ডিএনএ প্যাকেজিং। তখন সেটাকে আমরা কি বলবো? ডিএনএ প্যাকেজিং। মানে যে ঘনীভূত কুণ্ডলী বা ক্রোমোজোমটা গঠন করে তাকেই আমরা কি বলবো? ডিএনএ প্যাকেজিং। পরের প্রশ্নটা দেখবো কি বলেছিল। পরের প্রশ্নটা একটু দেখে নিই আমাদের কি বলেছে দেখি।
পরের প্রশ্নটা বলেছে দেখো, সহপ্রকটতা কাকে বলে। সহপ্রকটতা কাকে বলে এর পরের অ্যান্সারটা আমি দেখাবো, লেখা আছে, তা একবার আমি বলে দিই। ধরো দুটো ফিনোটাইপিক বৈশিষ্ট্য এবং যেগুলো বিপরীত ধর্মী। সাপোজ আমি বলছি, ধরো একটা ফিনোটাইপিক বৈশিষ্ট্য, ধরো মায়ের ব্লাড গ্রুপ এ, বাবার ব্লাড গ্রুপ বি। ভালো করে দেখো, মায়ের ব্লাড গ্রুপ এ আর বাবার ব্লাড গ্রুপ যদি বি হয়, বোঝার চেষ্টা করবে এখানে মায়ের ব্লাড গ্রুপ কি বললাম, মায়ের ব্লাড গ্রুপ এ আর বাবার ব্লাড গ্রুপ কি বললাম, বি। তাদের যে সন্তানটা হয় দেখবে সে সন্তান একটা না একটা এবি আসে। তাহলে ভালো করে লক্ষ্য করো, এখানে ভালো করে লক্ষ্য করো যে দুটি বিপরীত ধর্মীয় ফিনোটাইপিক বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হলে, দুটি বিপরীত ধর্মীয় বৈশিষ্ট্য, বাবার মায়ের ব্লাড গ্রুপ এ যদি থাকে বাবার ব্লাড গ্রুপ বি, তাহলে দুটি ফিনোটাইপিক বৈশিষ্ট্য যেগুলো কি বিপরীত ধর্মী, তাদের মধ্যে সংকরায়ন ঘটালে অপত্যজনুতে তাদের বৈশিষ্ট্য একই সাথে প্রকাশ পাবে। দেখো এ এবং বি এই দুটো বৈশিষ্ট্য একই সাথে প্রকাশ পেয়েছে, ওই জন্য আমরা এই এবি কে, মানুষের যে ব্লাড গ্রুপ এবি, সেই এবিটাকে কার মধ্যে ফেলি, সহপ্রকটতার মধ্যে ফেলি। কার মধ্যে ফেলা হয়, সহপ্রকটতার মধ্যে। এর অ্যান্সারটাকে একবার দেখিয়ে দিই আমরা, এর অ্যান্সারটাকে দেখে নাও, খুব ভালো করে একবার দেখে নাও সবাই। দেখো দেখো এই যে সহপ্রকটতার আমাদের যে অ্যান্সারটা, তারপরের পার্টটা এবার দেখবো আমরা, ঠিক আছে, তারপরের পার্টটাকে যাব। দেখো দেখো তারপরের পার্টটায় কি বলেছে, দেখো বলছে বায়ো ফার্টিফিকেশন কি, এদের অ্যান্সারগুলো আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। সরি, বায়ো ফার্টিফিকেশনের উদ্দেশ্য বলেছে। বায়ো ফার্টিফিকেশনের উদ্দেশ্য কি, এটা হতে পারে যে একটা উন্নত মানের উদ্ভিদ তৈরি, কম সময়ে অধিক সংখ্যক ফলন তৈরি, তারপরে হচ্ছে তার অভিযোজন ক্ষমতা বৃদ্ধি, তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, এগুলো এর অ্যান্সারগুলো আছে, আমি দেখিয়ে দেবো, তাও বলে দিলাম, এগুলোকে মনে রাখবে। নেক্সট, এসসিপি কি, এটারও অ্যান্সার আছে, পরবর্তীকালে আমরা নিচে দেওয়া আছে, তো তোমরা একটু ওয়েট করো এবং শুনে নাও এসসিপি কি। এসসিপি কি, দিনের পর দিন দেখবেন আমাদের জনসংখ্যা বিপুল হারে বৃদ্ধি পাচ্ছে, যার জন্য বিভিন্ন প্রকার খাদ্যের পরিমাণটাও কমে যাচ্ছে, মানে সেটা প্রচুর চাহিদার জন্য কম উৎপাদন হচ্ছে। এই জন্য কি করেছে, বিশেষ করে প্রোটিন জাতীয় খাদ্যের চাহিদা মেটাবার জন্য কিছু শৈবাল, ছত্রাক, ব্যাকটেরিয়াকে খাদ্য হিসেবে গ্রহণ করা হচ্ছে। এই ঘটনাটাকে কি বলা হয়, সিঙ্গেল সেল প্রোটিন। মানে এক কোষে বিভিন্ন জীবদের যদি খাদ্য হিসেবে গ্রহণ করা হয়, বিশেষ করে প্রোটিনের চাহিদা মেটাবার জন্য, তাকে বলা হয় সিঙ্গেল সেল প্রোটিন। যেমন একটা হয় স্পাইরোগাইরা, আমরা যাই, সরি স্পাইরোগাইরা নয়, স্পাইরুলিনা, কি বললাম, স্পাইরুলিনা। নেক্সট নেক্সট দেখবে এর অ্যান্সারগুলো আছে, পরবর্তীকালে আমি দেখিয়ে দেবো, চিন্তা নেই। নেক্সট বলছে জিনোম ডিএনএ লাইব্রেরি। জিনোম ডিএনএ লাইব্রেরি কাকে বলবো, ধরো কোনো একটা প্রজাতি বা একাধিক প্রজাতি নিজস্ব তোমার ডিএনএ আছে, তাদেরকে একত্রে আমরা কি বলবো, একত্রে বলবো আমরা কি, জিনোম ডিএনএ লাইব্রেরি। কি বলবো, জিনোম ডিএনএ লাইব্রেরি। ধরো সাপোজ আমি বলছি, ধরো তোমাদের বাড়িতে গরু আছে, ছাগল আছে, মুরগি আছে, ধরো তাদের যে ডিএনএ, সমস্ত ডিএনএ গুলোকে একত্রে আমরা কি বলি, জিনোম ডিএনএ লাইব্রেরি। বলছে কঠিন বর্জ্য পদার্থের তোমার নিষ্পত্তির উপায়গুলি কি কি, ভালো করে লক্ষ্য করো। কঠিন, কি বললাম, কঠিন বর্জ্য সমূহের নিষ্পত্তির উপায়গুলি কি কি। দেখো এর কোশ্চেনটা আমি একটু অ্যান্সারটা তোমাদেরকে শো আপ করছি, একটু দেখে নাও, ঠিক আছে। দেখো এই যে এটা হচ্ছে বায়ো ফার্টিফিকেশনটা, বায়ো ফার্টিফিকেশনটা লিখে নিবে একবার তোমরা, আমি তো বুঝিয়ে দিয়েছি, দেখে নাও। যেমন এর এক্সাম্পলটা মনে রাখবে, গোল্ডেন রাইস, ঠিক আছে। এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, এগুলো তো বললাম, সহজে চাষ, তারপরে হচ্ছে অপ্রয়োজনীয় পদার্থের অপসারণ, এগুলো সিঙ্গেল সেল প্রোটিনটা দিয়েছি। এখানে বলে দিই কোনগুলো ইম্পর্টেন্ট, একটু বলে দিই, মনে রাখবে একটা ব্যাকটেরিয়ার নাম মাস্ট বি, একটা ব্যাকটেরিয়ার নাম, তারপরে কি মনে রাখবে, একটা স্টেন নাম, কি বললাম, একটা স্টেন নাম, আর একটা সায়ানোব্যাকটেরিয়ার নাম, আর একটা মনে রাখবে তোমরা শৈবালের নাম, এক কোষী শৈবাল, তাহলেই হবে এগুলো। এই তিনটে বা চারটা তোমাদের মনে রাখলেই হয়ে যাবে। এই যেটা বললাম স্পাইরুলিনা, এটা তো ভিভিআই, এটা ভিভিআই, এটাই পরীক্ষায় সবচেয়ে বেশি দেয়, মাথায় রাখবেন। নেক্সট নেক্সট যেটা বলেছিল, দেখো এই যে জিনোম ডিএনএ লাইব্রেরি, দেখে নাও যে সমস্ত জীবের যে সকল প্রকার ডিএনএ সজ্জাক্রম, সেই সজ্জাক্রমগুলোকে একসাথে কি বলা হয়, জিনোম ডিএনএ লাইব্রেরি। নেক্সট পরেরটা দেখো, বর্জ্য পদার্থের প্রক্রিয়াকরণ ও তার নিষ্পত্তি, মানে সেগুলোকে কিভাবে আমরা তার নষ্ট করবো, এই পার্টগুলোকে সেগুলো জানতে এসেছে। কিন্তু সাধারণত কঠিন বর্জ্যকে নষ্ট করা যায় না, কিন্তু সেগুলোকে আমরা এক জায়গায় স্তূপ আকারে রেখে করে সেগুলোকে আমরা কিছু তার ব্যবহার করতে পারি। যেমন একটা বলেছে দেখো,
জমি ভরাটকরণ। আমরা জানি নিচু জমিগুলো ভরাটকরণের কিন্তু বিশেষ কাজ করে, কিন্তু নিচু জমিগুলো যখন ভরাট করা হয় তখন বিভিন্ন কঠিন বর্জ্যগুলোকে দিয়ে দিলে তাহলে দূষণ হলো না, সেই জায়গাটা আমার ভরাট হয়ে গেল এবং সেখানে বিভিন্ন ধরনের কাজবাজ করা হলো। আবার দেখো, আবার আছে কিছু, যেমন বর্জ্য পদার্থের তোমার ভস্মীভূতকরণ। ভস্মীভূতকরণ মানে একটু বলে দিই, এখানে কি করা হয়, এখানে সাধারণত কঠিন বর্জ্যকে পুড়িয়ে ফেলে তাকে ভস্মীভূত করে তাকে তোমার বিশেষ করে বিভিন্ন কাজে ইউজ করা হয়। তার থেকে কিছু উপাদান তৈরি হয়, যে উপাদানগুলো কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার হয়। এরপর এরপর যে জিনিসটা দেখবো, এরপর কি দেখবো আমরা, দেখো এখানে যেমন কম্পোস্টিং হিসেবে ব্যবহার করা যেতে পারে, আবার হতে পারে ম্যানিওর পিট তৈরির জন্য ব্যবহার করা হতে পারে, যান্ত্রিক পদ্ধতির জন্য কিছু ব্যবহার করা হতে পারে, বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি। তোমরা এগুলোকে একটু লিখে নিবে বা নোট ডাউন করে নিবে, ঠিক আছে। নেক্সট, এরপর যেটা দেখবো, দেখো এরপর এরপর যে জিনিসটা আমরা দেখবো, কি দেখবো, যে গ্রিন হাউসের এফেক্ট ছিল এখানে দেখবে, এবং তার আগে ছিল যে গ্রিন হাউস গ্যাসগুলোর কি দেখবো, যে গ্রিন হাউস গ্যাসগুলোর আমাদের উপরে কি গুরুত্ব গ্রিন হাউস গ্যাসগুলোর। প্রথমে বলে দিই, গ্রিন হাউস গ্যাসগুলো আমাদের পৃথিবীর একটা বিশেষ সাম্যতা বজায় আছে। কিসের সাম্যতা বজায় আছে? সেটা হচ্ছে উষ্ণতার। বলছে যদি গ্রিন হাউস গ্যাসগুলো যদি না থাকতো, কি বললাম, গ্রিন হাউস গ্যাসগুলো যদি না থাকতো আমাদের পৃথিবীর টেম্পারেচার কত হয়ে দাঁড়াতো জানো? আমাদের পৃথিবীর টেম্পারেচার দাঁড়াতো -8, কি বললাম, -18°C। কি বললাম, যদি না থাকতো গ্রিন হাউস গ্যাসগুলো তাহলে আমাদের পৃথিবীর টেম্পারেচার হতো কত, -18°C। কিন্তু বর্তমানে দেখছি যে গ্রিন হাউস গ্যাসগুলোর জন্য উষ্ণতা ঠিক বেড়ে চলেছে ঠিকই, কিন্তু উষ্ণতাটা বজায়ও আছে। যেটা কি আমাদের বলছে গ্রিন হাউস গ্যাসগুলো আছে বলেই আমাদের কিন্তু পৃথিবীর গড় উষ্ণতা কত ডিগ্রিতে আছে, 15°C। দেখো যদি এটাই থাকতো সমস্ত জীব কিন্তু পৃথিবীতে বাঁচতে পারতো না, সমস্ত জীব পৃথিবীতে বাঁচতে পারতো না, যার জন্য কিন্তু বাস্তুতন্ত্রের একটা বড় ক্ষতি হয়ে যেত। তার জন্য কিন্তু একটা গড় টেম্পারেচার কিন্তু বজায় আছে। কার জন্য বজায় আছে? সেটা কিন্তু অবশ্যই গ্রিন হাউস গ্যাসগুলোর জন্য। পরবর্তীকালে দেখো গ্রিন হাউস গ্যাসগুলোর এফেক্ট, সেটা হতে পারে বিশ্ব উষ্ণায়ন। আমরা জানি গ্রিন হাউস গ্যাসগুলো এত বেশি হয়ে যাচ্ছে যার জন্য তার উষ্ণতা মানে পৃথিবীর উষ্ণতা সবচেয়ে দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে। এবং আরো দেখো সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি, মানে যেটা সুনামি সৃষ্টি হচ্ছে, সেটার কারণেও কিন্তু আজকে গ্রিন হাউস গ্যাসগুলো। বিভিন্ন জলবায়ুর পরিবর্তন দেখবে, এখন আমরা যে সময় সিজন, সেই সিজনে সেই আমরা ঋতুটাকে উপভোগ করতে পারি না, অর্থাৎ জলবায়ুর পরিবর্তন কিন্তু এই গ্রিন হাউস গ্যাসগুলোর জন্যই বিশেষ করে হয়। আবার মরুভূমির বিস্তৃত, দেখো আজকে গ্রিন হাউস গ্যাসগুলো এত বেড়ে গেছে, বৃষ্টিপাত না হওয়ার জন্য বেশিরভাগ অঞ্চলেই কিন্তু খরা তৈরি হয়ে গেছে। যার জন্য কি হচ্ছে, যার জন্য কিন্তু সেখানে বড় বড় বনগুলো শুকিয়ে করে বা নষ্ট হয়ে কিন্তু মরুভূমিতে পরিণত হচ্ছে। আবার বাস্তুতন্ত্রের উপর প্রভাব, তারপরে জীববৈচিত্র্যের উপর প্রভাব, এগুলো তো লেগেই আছে, কৃষিক্ষেত্রের উপর প্রভাব, এগুলো তোমরা একটু দেখে নিবে, ঠিক আছে। নেক্সট দেখবো আমরা, তার পরের প্রশ্ন আছে, দেখো দেখে নিই তার পরের প্রশ্নটা কি বলেছে। দেখো তার পরের প্রশ্নটা কি বলেছে, দেখো বলছে অটোগেমি আর গেইটনের যে অটোগেমি আর জেনোগেমির মধ্যে পার্থক্য। ভালো করে দেখো, অটোগেমি আর জেনোগেমির মধ্যে পার্থক্য কি, এটা একটু বলে দিচ্ছি, তোমরা কিন্তু মাথায় রাখবে। ধরে নাও এটা একটা গাছ, এই গাছে ধরো একটা ফুল আছে, এই গাছে ধরো একটা ফুল আছে, এটা ফুল। এইটা একটা গাছ, এই গাছেও ধরো একটা ফুল আছে। অটোগেমি কোনটা? বলছি যদি এই ফুলের পরাগরেণুটা এই গাছেই পড়ে, বোঝার চেষ্টা করো, কি বললাম, যদি ওই গাছের পরাগরেণুটা ওই গাছেই পড়ে তখন তাকে বলছি কি, অটোগ্যামি। ভালো করে বুঝো, তখন এটাকে কি বলছে, অটোগ্যামি। কিন্তু এই গাছের পরাগরেণুটা যদি এই গাছে গিয়ে পড়ে তখন তাকে বলা হয় জেনোগ্যামি। কি বলা হয়? জেনোগ্যামি। তাহলে পার্থক্যটা কিভাবে বের করবো দুজনের, দেখো তাহলে এইটা মানে আমরা জানি, এইটা মানে কি, বাহকের প্রয়োজন হবে না, আর এইটা মানে কি, বাহকের প্রয়োজন হবে। তাহলে এখানে বাহকের প্রয়োজন হবে না, এখানে বাহকের প্রয়োজন হবে না, আর জেনোগ্যামিতে বাহকের প্রয়োজন হবে। এখানে প্রকরণ তৈরি হবে না অটোগ্যামিতে, যেহেতু নিজের ফুলেই ঘটছে, আর যেহেতু একটা অন্য উদ্ভিদের ফুলে ঘটছে তাহলে এখানে প্রকরণ তৈরি হবে, তার মানে হচ্ছে জেনোগ্যামিটাই। আবার কি, আবার বলতে পারি আমরা, দেখো এরা জিনগতভাবে একই থাকবে আর এরা জিনগতভাবে কি হবে, পৃথক হবে। তাহলে জেনোগ্যামি অটোগ্যামি কি হবে, জিনগতভাবে একই থাকবে, কিন্তু জেনোগ্যামি কি হবে, জিনগতভাবে কিন্তু পৃথক হবে। নেক্সট পরেরটা বলবো এবার, দেখো পরের কোশ্চেনটা কি বলেছে, দেখো স্টেলন, দেখো কি বলেছে এখানে পরের
পরের প্রশ্নটা কি বলেছে, স্টোলনের সাহায্যে বংশবিস্তার করে এমন একটা উদ্ভিদ, স্টোলনের সাহায্যে বংশবিস্তার করে কি কি হতে পারে, এক হতে পারে মেন্থা, কি বললাম মেন্থা, দুই হতে পারে স্ট্রবেরি, স্ট্রবেরি কি বললাম স্ট্রবেরি, তাহলে এইগুলো হতে পারে। নেক্সট পরেরটা কি বলেছে দেখো, আইভিএফ কি, আইভিএফ দেখো এটা আমাদের করে দেওয়া আছে অ্যান্সারটা নিচে দেখে নাও। আইভিএফ কি, প্রথমে বলবো আইভিএফ মিন্স হচ্ছে ইন ভিভো অর ইন ভিট্রো ফার্টিলাইজেশন, যেটা পারে হতে পারে। তো আমরা প্রথমে দেখবো আইভিএফ যেহেতু বলেছে তার জন্য এটাকে আমরা দেখে নেব, এটা কি দেখবো দেখো, প্রথমে দেখবো ইন ভিট্রো ফার্টিলাইজেশন। দেখো ইন ভিট্রো ফার্টিলাইজেশন মানে আমরা জানি দেহের বাইরে না ভিতরে, প্রথমে মনে রাখবে ইন ভিট্রো মানে দেহের বাইরে, মাতৃদেহের বাইরে 8 থেকে 16 কোষ বিশিষ্ট একটা ভাস্কুলা তৈরি করা হয়, যেটাকে পরবর্তীকালে কি করা হয় ফ্যালোপিয়ান নালীতে, জরায়ুর যে ফ্যালোপিয়ান নালী সেই ফ্যালোপিয়ান নালীতে কিন্তু প্রবেশ ঘটানো হয়। এরপর প্রবেশ ঘটাবার পর কিছু সময়ের পর সেখান থেকে কি হয়, সেখান থেকে আস্তে আস্তে ফ্যালোপিয়ান নালীর অ্যাম্পুলাতে যেহেতু ওটাকে করা হয় তার জন্য কিছু সময় পর কি হয় সেটা আবার কিন্তু জরায়ুতে চলে আসে এবং ভ্রূণটা রোপিত হয় জরায়ুর মধ্যে। নেক্সট পরেরটা দেখো, পরেরটা দেখো, এরপর যেটা দেখবো কি বলেছে, এইডস রোগের প্যাথোজেনের নাম এইচআইভি, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, কি বললাম এইচআইভি হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। তো এখানে বলেছে তার প্রতিকার আর নিয়ন্ত্রণটা বলেছিল, তাহলে প্রথমেই বলবো প্রতিকারগুলো কি, বিভিন্ন ধরনের ওষুধ যেমন জিডোভিউজিন, তারপরে হচ্ছে অ্যাজিডো থাইমিডিন, এই বিভিন্ন ধরনের ওষুধগুলোকে ব্যবহার করা, এছাড়া কি অসুরক্ষিত যৌন সংসর্গকে এড়িয়ে চলা, এই জিনিসগুলোকে কিন্তু মানতে হবে। নেক্সট নেক্সট বলেছে দেখো হার্ডি ওয়ার্ক, সরি নেক্সট বলেছে দেখো হিমোফিলিয়া রোগগ্রস্ত কোনো পিতা, ঠিক আছে দেখো পরের কোশ্চেনটা, এটা আমরা পরে আসছি। দেখো কি বলেছে, বলছে একটা পিতা আছে যে রোগগ্রস্ত কোনো পিতা স্বাভাবিক কন্যার সাথে কোনো স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের সন্তানের মধ্যে এই রোগের সংক্রমণের সম্ভাবনা আছে কার্বনের মাধ্যমে। দেখাও প্রথমে দেখি কি বলেছে, যার বাবাটা হচ্ছে ফাদার, ফাদারটা হচ্ছে কি হিমোফিলিক, মানে হিমোফিলিক যেহেতু বলেছে তাই আমরা বলতে পারি স্মল এইচ ওয়াই, এটা ফাদার। তার যে ডটারটা হয়েছিল ফিমেল ডটার, তো সেক্ষেত্রে কন্যাটা বলেছিল কি স্বাভাবিক, স্বাভাবিক মানে কন্যার ক্ষেত্রে আমরা কেমন দেবো সিম্বল, এইটা দেবো সিম্বল। বলছে তার কোনো একটা স্বাভাবিক পুরুষের সাথে বিবাহ হয়েছে, ভালো করে দেখো স্বাভাবিক পুরুষের সাথে বিবাহ হয়েছে। এবার বলি এইখানটায় আমরা স্বাভাবিক কন্যাটাকে বাহক দেখিয়েছি, ভালো করে দেখো এখানে স্বাভাবিক কন্যাটাকে আমরা বাহক দেখিয়েছি, কেন বাহক দেখালাম বলছি। এবার বলেছে স্বাভাবিক পুরুষের সাথে বিবাহ হয়েছে, স্বাভাবিক পুরুষের সাথে বিবাহ হয়েছে মানে এইটা বিবাহ হয়েছে, বলছে এনার যে মেয়ে সেই মেয়ে হচ্ছে স্বাভাবিক কন্যা ছিল। এবার বলি এখানে ক্রিস ক্রস ইনহেরিটেশন মানে দেখো এই যে বাবার যে রোগটা ছিল ক্রিস ক্রসের মাধ্যমে আমরা জানি জেনারেশন 1-এ, জেনারেশন 1, জেনারেশন 2 আর জেনারেশন 3, জেনারেশন 1-এ যদি কোনো ক্যারেক্টার ক্রিস ক্রস ইনহেরিটেশনে যদি কোনো ক্যারেক্টার মেলের বডিতে থাকে তারপরে সেটা ফিমেলের বডির মাধ্যমে আবার পরবর্তীকালে কার বডিতে যায়, মেলের বডিতে যায়। তো এই জিনিসটা এখানে হবে, তাহলে এখানে যে স্বাভাবিক কন্যা বলেছিল সেটা কিন্তু আলটিমেট কে, সেটা বাহক, স্বাভাবিক বাহক আলটিমেট এটা। নেক্সট তাহলে এখান থেকে দেখো কটা আসবে, এখান থেকে দুটো আসবে গ্যামেট, সেম এখান থেকেও কটা আসবে, দুটো আসবে। তাহলে দেখো এইটা কি হবে এক্স ক্যাপিটাল এইচ, এক্স ক্যাপিটাল এইচ, এইটা কি হবে এক্স ক্যাপিটাল এইচ আর ওয়াই, এইটা কি হবে এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ, এইটা কি হবে এক্স স্মল এইচ ওয়াই। তাহলে দেখো স্বাভাবিক কন্যা কত, স্বাভাবিক কন্যা 25%, কি বললাম স্বাভাবিক কন্যা 25%, স্বাভাবিক পুত্র কত সেম 25%, বাহক কন্যা 25% আর আক্রান্ত পুত্র 25%। তাহলে দেখো এইভাবে কিন্তু চেকার বোর্ডটা তোমরা করবে এবং ব্যাখ্যা দিবে। তারপরে দেখো তারপরে বলছে ট্রান্সক্রিপশন পদ্ধতির প্রারম্ভিক দশা, তোমাদেরকে এবারে ট্রান্সক্রিপশন পদ্ধতির প্রারম্ভিক দশা করার প্রয়োজন নেই, এটা আসবে না।
তোমরা কি করবে এখানে আমি বলে দিই, ট্রান্সক্রিপশনের যে বৈশিষ্ট্য সেটা, নতুবা ট্রান্সক্রিপশনের প্রারম্ভিক নয় অন্তিম দশা, মানে টার্মিনেটর ফেজ যেটা, সেটা দেখে রাখবে তোমরা। অন্তিম দশা যেটা, সমাপ্তিকরণ যেটাকে বলা হয় সেটা। তারপরটা বলেছে দেখো, বলছে হার্ডিনবার্গের মূল নীতিটি বিবৃত করো। দেখো আমি একবার বলে দিচ্ছি, তো তোমরা এটাকে নোট ডাউন করে রাখবে। তাও হার্ডিনবার্গ কি বলেছিল, বলছে কোনো একটা বৃহৎ বা যথেচ্ছ প্রজননশীল পপুলেশনে জেনেটিক ড্রিফট, জিন ফ্লো, মিউটেশন, এই ঘটনাগুলো যদি না ঘটে, এই ঘটনাগুলো ঘটা চলবে না, তখন সেই পপুলেশনটার অ্যালিল ফ্রিকোয়েন্সি বা জেনেটিক ফ্রিকোয়েন্সি অপরিবর্তিত থাকবে। কি বললাম? অপরিবর্তিত থাকবে। বোঝা গেল? নেক্সট, এটা তোমরা নোট ডাউন করে নেবে কিন্তু, ঠিক আছে? পরেরটা দেখো, পরেরটা কি বলেছে, পরেরটা বলেছে এ পার মানুষের মধ্যে একটা পার্থক্য। আমি সেখানে তোমাদেরকে এতগুলো পার্থক্য দিয়ে রেখেছি, তোমরা যেটা ইচ্ছা সেটা করে নেবে। মেন এদের একটা জিনিস আমি একটু বলে দিই, এদের বিশেষ একটা পার্থক্য আছে, এটা কিন্তু তোমরা কিন্তু একটু মাথায় রাখবে। কি পার্থক্যটা আছে একটু বলে দিই। দেখো এদের এই পার্থক্যটা কিন্তু তোমরা সবাই দেওয়ার চেষ্টা করবে। দেখো যেখানে প্রথমে বলবো এই দেহভঙ্গিটা, এটা কিন্তু খুব ভিভিআই, অর্ধ রিজু আর একটা সম্পূর্ণ রিজু, মানে একদম খাড়াভাবে কিন্তু দাঁড়াতে শিখে গেছে যেমন আমরা, কিন্তু এরা কিন্তু সেই রকম ভাবে পারেনি এখনো। নেক্সট, পরেরটা, এখানে অনেক পার্থক্য আছে, তোমরা কিন্তু এগুলো লিখে নেবে। নেক্সট, পরেরটা দেখো কি বলেছে দেখি। দেখো বলেছে একটি আদর্শ অ্যান্টিবডি চিত্র গঠন সহ আলোচনা করো। এখানে আমরা পুরো তার একটা যে পুরোটা কিভাবে লিখতে হবে সেটা আমি দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু এখান থেকে একটু নোট ডাউন করে নেবে এটা, ঠিক আছে? আমি ছবিটার মাধ্যমে একটু বলে দিচ্ছি জিনিসটা। এটা হচ্ছে একটা অ্যান্টিবডির পিকচার, এইটা টোটালটা হচ্ছে একটা অ্যান্টিবডির পিকচার। যেখানে দেখো, যেখানে ওয়াই শেপের যে ছবিটা, সেই ছবিটা একটা অ্যান্টিবডি, যার এই পার্টটাকে বলা হচ্ছে হিঞ্চ অঞ্চল, যার কি হয়, যার এই উপর দিকে দুদিকটা থাকবে প্যারাটোপ। কে থাকবে? দুদিকটায় প্যারাটোপ, কারণ অ্যান্টিজেন এসে করে এর সাথে বাইন্ডিং করতে পারে, এই জন্য এটা অ্যান্টিজেন বাইন্ডিং সাইডও বলা হয়। নেক্সট, আর এই উপর দিকের যে রিজিয়নটা, এই যে এটা দেখো, যেটা আমি দেখাচ্ছি, এই যে এই পার্টটা, এটা হচ্ছে পরিবর্তনশীল বা ভ্যারিয়েবল রিজিয়ন। কি বলা হয়? ভ্যারিয়েবল রিজিয়ন। আর এই দিকের যে ছোট 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 বাহুগুলো, এগুলো হচ্ছে লাইট লাইট চেন। আর এই যে যে এইটা, এটা হচ্ছে হেভি চেন। মনে রাখবে এই ছোটগুলো কি লাইট চেন, আর এগুলো কি হেভি চেন, মাথায় রাখবে। এইবার আর একটা জিনিস বলে দিই, এখানে এদের মধ্যে সবসময় মনে রাখবে যে প্রত্যেকটা শৃঙ্খলের সাথে ডাইসালফাইড বন্ধন থাকবে। কি থাকবে? ডাইসালফাইড বন্ধন। আমি পুরো বর্ণনাটাও দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু একটা নোট ডাউন করে নেবে। আমি আরো একবার আনছি, দেখো এটা একটা পার্ট, তারপরে গিয়েছে এখানে এই যে পার্টটা, দেখো এটা কিন্তু তোমরা নোট ডাউন করে নেবে, ঠিক আছে? নেক্সট, পরেরটা আসছি, মাইক্রো প্রপাগেশনের গুরুত্ব। দেখো ওখানে বলে দিয়েছে, তার আগে দেখো একটা দিয়েছে ইমাস্কুলেশন। উভয় লিঙ্গ ফুলের পুংকেশ্বর বা পরাগধানীকে কেটে বাদ দিয়ে তাকে স্বপরাগযোগ না ঘটিয়ে ইতর পরাগযোগে যদি স্বাবলম্বী করা হয়, তখন তাকে কি বলা হয়? তাকে বলা হয় ইমাস্কুলেশন। নেক্সট, একটা অনুবিস্তারণের বিভিন্ন গুরুত্বগুলো দিয়েছে, আমরা জানি দ্রুত বংশবিস্তার, তারপরে দ্রুত ফলন, তারপর হচ্ছে তোমার সরি বংশবিস্তার বলবো না, দ্রুত ফলন, তারপরে হচ্ছে দ্রুত বংশবিস্তার বলতে পারো, তারপরে হচ্ছে দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা, তারপর আবার যদি বলি, দেখো কৃত্রিম বীজ উৎপাদন, সতেজ অপত্য উদ্ভিদ সৃষ্টি, বন্ধা সংকর উদ্ভিদ তৈরি, তারপরে আরো আছে জার্মপ্লাজম সংরক্ষণ, এই জিনিসগুলো কিন্তু। নেক্সট, নেক্সট যদি বলি, দেখো অ্যাসকারিস রোগ সৃষ্টিকারী জীবের নাম। অ্যাসকারিস রোগ সৃষ্টিকারী জীবের নাম, এখানে দেখো, এখানে বলেছিল মনে হয় তোমাদের কোশ্চেনটা। তো তার আগে একটা কোশ্চেন আছে, দেখো কার্সিনোমা সার্কোমার মধ্যে একটি পার্থক্য। কার্সিনোমা মানে আবরণী কোষের ক্যান্সার, আর সার্কোমা মানে পেশি কোষের ক্যান্সার। মাথায় রাখবে, কার্সিনোমা মানে কি বললাম? আবরণী কোষের ক্যান্সার, আর সার্কোমা মানে পেশি কোষের ক্যান্সার। একটাই বলেছিল। অ্যাসকারিস রোগ বিস্তারকারী পদ্ধতি, দেখো অ্যাসকারিসের রোগ বিস্তারকারী পদ্ধতি একটা হতে পারে যে জীবাণু সংক্রমণ যদি কাঁচা শাকসবজি খাওয়া হয়, তাহলে কিন্তু সেটা ছড়িয়ে যেতে পারে সহজেই, ক্ষুদ্রান্তে গিয়ে ছড়িয়ে পড়বে। আবার হতে পারে জীবাণু সংক্রান্ত যদি পানীয় জল পান করে, তাহলেও কিন্তু ছড়িয়ে যাবে। আবার হতে পারে অস্বাস্থ্যকর পরিবেশে যদি বেশি থাকা হয়, তাহলেও কিন্তু এটা ছড়াতে পারে লার্ভা দশার মাধ্যমে। আর মনে রাখবে অ্যাসকারিসের যে লার্ভা, তার নাম হচ্ছে র্যাবডিটিফর্ম। কি বলা হয়? র্যাবডিটিফর্ম। তো এগুলো একটু তোমরা দেখে নেবে, লং টাইপের প্রশ্নগুলো। নেক্সট, পরেরটা দেখবো আমরা। পরেরটা দেখো কি বলেছে, বিওডি কাকে বলে? সংক্ষেপে নর্দমার জলের
নর্দমার জল বিশুদ্ধকরণের পদ্ধতি। বিওডি কাকে বলে? দেখবে বিওডি মানে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। কোনো কারণে যদি কোনো জলাশয়ের শৈবালের অতিবৃদ্ধি ঘটে বা জলজ উদ্ভিদের অতিবৃদ্ধি ঘটে, যার জন্য কি অতিবৃদ্ধির জন্য তারা যখন মারা যাবে তাদের দেহাবশেষের পচন শুরু হবে, সেই পচনের জন্য তারা কি করে অক্সিজেন প্রয়োজন হয় তার দহনের জন্য, সেই অক্সিজেনটা জলের অক্সিজেনটাকে তারা নিয়ে নেয়, তখন কি হয় জলে অক্সিজেনের মাত্রা কমে যেতে থাকে এবং অক্সিজেনের চাহিদা বাড়ে, তার জন্য কি হয় জলজ প্রাণীর মৃত্যু ঘটে, তখন সেই ঘটনাটাকে কি বলি আমরা? বিওডি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো এক্ষেত্রে আমরা তারপরেই যে কোশ্চেনটা দিয়েছে বলছে নর্দমা জল বিশুদ্ধকরণের পদ্ধতি। নর্দমা জল বিশুদ্ধকরণের পদ্ধতি কি? প্রথমে তাদেরকে একটা কাজ করা হয় সিওয়েজ ওয়াটার, তারপরে তাদেরকে একটা ট্যাঙ্কে নিয়ে যাওয়া হয়, সিওয়েজ ওয়াটার মানে নর্দমার জল যেগুলো সেগুলোকে ডেট্রিটাস ট্যাঙ্কে নিয়ে যাওয়া হয়, ডেট্রিটাস ট্যাঙ্ক থেকে সেগুলোকে স্কিমিং ট্যাঙ্কে নিয়ে যাওয়া হয়, স্কিমিং ট্যাঙ্ক থেকে সেডিমেন্টেশন ট্যাঙ্ক, সেডিমেন্টেশন থেকে অক্সিডেশন ট্যাঙ্ক, অক্সিডেশন ট্যাঙ্ক থেকে কি হয় প্রায় জীবাণু মুক্ত করে প্রায় 99% তাদেরকে পিউরিফাই করে তাদেরকে কৃষিক্ষেত্রে, নদীতে বা মৎস্য চাষের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট, তো তার যে ধাপগুলি, তার ধাপগুলো দেওয়া আছে, একটু ভালো করে দেখে নাও ধাপগুলি কি কি দেওয়া আছে একটু দেখে নি। ডেট্রিটাস ট্যাঙ্কে প্রথমে দেখো কি বলেছে, অপরিষ্কার জলকে প্রথমে ডেট্রিটাস ট্যাঙ্কে প্রবেশ করানো হয় এবং জলের ভারী কণাগুলিকে কয়েকদিন পর পুকুরের তলদেশ থেকে অর্ধক্ষিপ্ত করা হয়। তারপরে স্কিমিং ট্যাঙ্কে কি করা হয়, ডেট্রিটাস ট্যাঙ্ক থেকে জলকে স্কিমিং ট্যাঙ্কে নিয়ে গিয়ে বিশেষ পদ্ধতিতে নাড়ানো হয় এবং সেখান থেকে তৈলাবস্তু বা সূক্ষ্ম কণাগুলি ভেসে ওঠে, শহরের মতো আস্তরণ সৃষ্টি করে যান্ত্রিক উপায় সেইগুলোকে কি করা হয় অপসারণ করে নেওয়া হয়। তারপরে দেখো সেডিমেন্টেশন ট্যাঙ্কে কি করা হয়, স্কিমিং ট্যাঙ্কের পর তাকে সেডিমেন্টেশন ট্যাঙ্কে আনা হয়, এই ট্যাঙ্কে যখন নিয়ে আসা হলো তখন জলের ফ্লো হঠাৎ কমিয়ে দেওয়া হয় এবং 90% কঠিন কণাগুলো অধক্ষিপ্ত হয় এবং 25% অ্যালবুমিনাস অ্যামোনিয়াম মুক্ত এবং 33% বিওডি হ্রাস পেয়ে যায় সেখানে। আবার অক্সিডেশন ট্যাঙ্কে তারপরে নিয়ে যাওয়া হয়, এই ট্যাঙ্কে কি করা হয় উপস্থিত ব্যাকটেরিয়া জৈব অণু ভেঙে দিয়ে কি বলা হয় ভোলাটাইল জৈব অ্যাসিডে পরিণত করে এবং ফার্মেন্টেশন প্রক্রিয়ায় মিথেন এবং অন্যান্য গ্যাস তোমার গ্যাসীয় যৌগে পরিণত হয়, ফলে কি হয় জল আরও কিন্তু বিশুদ্ধকরণ ঘটে এবং সেই জলটাকে নদী পুকুর এগুলোই কিন্তু ফেলে দেওয়া হয়। নেক্সট, পরের প্রশ্নটা কি বলেছে দেখো, বলছে বায়ো ফার্টিলাইজার হিসেবে যে কোনো দুটি ব্যাকটেরিয়ার ব্যবহার। তাহলে দেখো আমি এখানে অনেকগুলো করে রেখেছি, একটা নাইট্রোজেন সংবন্ধনকারী স্বাধীনজীবী কিছু ব্যাকটেরিয়া আছে তাদের ব্যবহার আছে। তারা কি স্বাধীনজীবী ব্যাকটেরিয়া মানে ডাইরেক্ট বাতাসে নাইট্রোজেনটাকে কি করতে পারে মাটিতে কিন্তু আবদ্ধ করতে পারে, মানে তাদের দেহে আবদ্ধ করে এবং তারা যখন মারা যায় কোথায় সেটা আবদ্ধ হয়ে যায় তখন সেটা মাটিতে মিশে যায় অ্যামোনিয়া রূপে। আবার হতে পারে মিথজীবী ব্যাকটেরিয়া, যেমন আমরা জানি রাইজোবিয়াম সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে থাকে, ডাইরেক্ট বাতাসটাকে কি করতে পারে বাতাসের যে না N2 সেটাকে কিন্তু গ্রহণ করতে পারে। আর কি দেখো আরো আছে যে তোমার অন্যান্য কিছু ব্যাকটেরিয়া যেমন কি হয় বাতাসের নাইট্রোজেনকে আবদ্ধ করে মাটির উর্বরতা কিন্তু বৃদ্ধি করতে পারে। যেমন এখানে দেখো তোমাদের মনে রাখবে এই নামটা, এই ব্যাকটেরিয়াটা পারে অ্যাজোস্পাইরিলাম। কি বললাম? অ্যাজোস্পাইরিলাম। এরপর বিভিন্ন সায়ানো ব্যাকটেরিয়া আছে যেমন অ্যাজোলা অ্যানাবিনা, নস্টক, এরা কি করতে পারে এটা ডাইরেক্ট বাতাসে নাইট্রোজেনটাকে কি করতে পারে আবদ্ধ করতে পারে এবং সেটা কিন্তু তাদের মৃত্যুর পর সেটা কোথায় মিশে যায় মাটির মধ্যে মিশে যায়। তো এগুলো কয়েকটা পয়েন্ট দিয়ে দিবে, আমি 4-5টা পয়েন্ট এখানে দিয়ে রেখেছি, তোমরা এখান থেকে যে কোনো দুটো পয়েন্ট দিবে। ওটা দিবে যে কোনো দুটো, আমি 5-6খানা দিয়ে রেখেছি। নেক্সট পরেরটাই বলেছিল দেখো বায়ো ইনসেকটিসাইডের উদাহরণ। কি বললাম? দুটি বায়ো ইনসেকটিসাইডের উদাহরণ এখানে দেওয়া আছে, দেখে নেবে। একটা ব্যাকুলো ভাইরাস, একটা ব্যাসিলাস থুরিনজেনেসিস, এগুলো বায়ো ইনসেকটিসাইড, এতে শুধু নামগুলো চেয়েছে, যে কোনো দুটো নাম দিয়ে দিবে তোমরা। তারপরে বলছে জিন প্রযুক্তির মাধ্যমে মানব ইনসুলিন উৎপাদনের সংক্ষেপে লেখো। দেখো মানব ইনসুলিনটা আমি সংক্ষেপে দিয়ে দিছি। দেখো এই যে প্রথমে বলবো কি হয় মানব ইনসুলিন তৈরির জন্য দুটো পলিপেপটাইড লাগে, একটা এ পলিপেপটাইড আর একটা বি পলিপেপটাইড। কি বললাম? একটা এ পলিপেপটাইড একটা বি পলিপেপটাইড। যে এ পলিপেপটাইডটা 21টা অ্যামাইনো অ্যাসিড এবং বি পলিপেপটাইডটা 30টি অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত হয় এবং যে এ পলিপেপটাইড এবং বি পলিপেপটাইডগুলো এদের মধ্যে জিন থাকে, এদের মধ্যে 63টা আর বি এর মধ্যে থাকে কটা? বি এর মধ্যে থাকে 90টা নিউক্লিওটাইড থাকে। এবং কি হয় এই প্রতিটা জিন প্রথমে কি করা হয় ব্যাকটেরিয়াল প্লাজমিড ভেক্টরের মধ্যে বিটা গ্লাক্টোসাইডেজ তৈরির জন্য একটা জিনকে কি করা হয় জিনের সঙ্গে এই এদেরকে যুক্ত করা হয়। যখন এই যুক্ত করা হবে তখনই কি হয় এই প্লাজমিড ভেক্টরদের ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করানো হয়। যখন এই ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করানো হয় বিটা গ্লাক্টোসাইডেজ নামক একটা জিন থাকে, যে জিনটা ইনসুলিন জিনের সঙ্গে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন করে এবং যার জন্য কি হয় এই ইনসুলিন পলিপেপটাইড যার সঙ্গে বিটা গ্লাক্টোসাইডেজ পলিপেপটাইড যুক্ত থাকে এবং সেখানে কি করা হয় দেখো প্রোটিনের যেটা হচ্ছে এই সংযুক্ত প্রোটিন ব্যাকটেরিয়া থেকে নিষ্কাশিত করে নেওয়া হয়। মানে কি হয় সাধারণত
যখন বিটা গ্ল্যাক্টোসাইডের জিনটার সঙ্গে ইনসুলিন জিন যুক্ত থাকে সেই সময় কি হয়, বিটা গ্ল্যাক্টোসাইডের জিনটাও ইনসুলিনের সঙ্গেই বেরিয়ে আসে। এই জন্য কি হয়, দুটো জিনকে কিন্তু আলাদা করতে হয় পরবর্তীকালে। তার জন্য কি দিতে হয়, সায়ানোব্রোমাইড দিতে হয়, যার জন্য কি হয়, ইনসুলিন আর বিটা গ্ল্যাক্টোসাইডের জিনটা কি হয়ে যায়, আলাদা হয়ে যায়। এর দ্বারা কি হয়, আস্তে আস্তে সক্রিয় একটা ইনসুলিন গঠিত হয় এবং সেই ইনসুলিনটাকে বাজারজাত করা হয়। এই সক্রিয় ইনসুলিনটার কিন্তু আর একটা নাম আছে। এই সক্রিয় ইনসুলিনটা মনে রাখবে, এর একটা নাম কি, হিমিউলিন। কি বললাম, হিমিউলিন, মাথায় রাখবে এর একটা নাম হচ্ছে হিমিউলিন। এখানে একটা ছোট্ট সংখ্যা আকার করা আছে, দেখে নাও, এটা কিন্তু তোমরা পরীক্ষার হলে দিয়ে দিবে। ঠিক আছে, নেক্সট নেক্সট দেখো, নেক্সট কি বলেছে, দেখো কি বলেছে, জিনগতভাবে রূপান্তরিত কোষের নির্বাচন কিভাবে করবে। জিনগতভাবে রূপান্তরিত কোষের নির্বাচন কিভাবে করবে। তাহলে এখানে তোমরা কি করবে, যে রিকম্বিনেন্ট ডিএনএর যে ক্যারেক্টারগুলো সেটা কিন্তু তোমরা এখানে লিখে দিলে কিন্তু তার অ্যান্সার হয়ে যাবে। ওগুলোকে দেখে করে তুমি করবে, কারণ তার মধ্যে যদি উন্নত মানের কিছু ক্যারেক্টার দেখো তাহলেই ভাববে যে তারা কি জিনগতভাবে মডিফাইড। তার জন্য জিনগতভাবে মডিফাইড এর ক্যারেক্টারগুলো এখানে লিখে দিলে কিন্তু হয়ে যায়। তারপরে দেখো বলেছে ইকোরাই, ইকোরাইয়ের সজ্জাক্রম। মনে রাখবে ইকোরাইয়ের সজ্জাক্রমটা কিভাবে লেখা যায়, গাটসি, কি বললাম, গাটসি। এইটা হচ্ছে 5 প্রাইমে থাকে, এইটা হচ্ছে 3 প্রাইমে থাকে। এইবার এটাকে আবার রিপিটেড ভাবে লেখা হয় প্যালিন্ড্রোমিক সজ্জার জন্য। কি লেখা হবে, উল্টা দিকে ঘুরিয়ে লেখো, সি টি টি এ এ জি, এইটা হবে কত, 5 প্রাইম। এখানে রেস্ট্রিকশন সাইডটাকে দেখিয়ে দিবে অ্যারো দিয়ে। এইটা হচ্ছে কার, ইকো আর 1, মনে রাখবে এই সজ্জাটা কিন্তু ভিভিআই। তারপর একটা দেখো কি বলেছে, তারপরে বলছে জৈব সুরক্ষার বিষয়গুলি লেখো। প্রথমে আগে বায়োসেফটি কি, আগে সেই জিনিসটা জানতে হবে, তবে বায়োসেফটিটা তোমাদের কাছে ইজি লাগবে। তাহলে বায়োসেফটি জিনিসটা কি, দেখো বায়োসেফটি কি, আজকে বিভিন্নভাবে বায়োটেকনোলজিকে ব্যবহার করে মানুষের ভালোর জন্য অনেক জীব তৈরি করা হচ্ছে। সেই জীবগুলো যাতে মানুষের ক্ষতি না করে সেই দিকে যারা মানে ক্ষতি না করে, এই ব্যবস্থাপনাটাকে কি বলা হয়, বায়ো সেফটি। তার অনেক বিচার্য বিষয়গুলো লিখে দিয়েছে, এগুলো তোমরা একটু ইয়ে করে নেবে। মানব স্বাস্থ্যের উপর, তারপরে কৃষির ওপর, তারপরে দেখবে আরো লিখে দিয়েছি পরিবেশের ওপর যে প্রভাবগুলো, এগুলো তোমরা একটু পড়ে নিবে। ঠিক আছে, নেক্সট নেক্সট দেখো, নেক্সট তারপরেরটা কি বলেছে, পেটেন্ট কি। মনে রাখবে একটা কথা, ধরো কোনো একটা দেশ যদি কোনো একটা পণ্য উৎপাদন করে সেটাকে দেশীয় পণ্য বলা হয়। সেটা যদি কেউ অন্য কোনো দেশ ব্যবহার করতে চায় তখন সেটা যদি সেই সরকারের কাছে অনুমতি নিয়ে ব্যবহার করে তো সেটা বায়ো পেটেন্ট, আর অনুমতি ছাড়াই যদি ব্যবহার করে সেটা বায়ো পাইরেসি। কি বললাম, এক কথায় যদি বলে তোমাকে তোমার জিনিস কেউ বলে করে নিল সেটা বায়ো পেটেন্ট, তুমি তাকে ইচ্ছাকৃত দিলে জিনিসটাকে, কেউ না বলে তোমার সাথে চুরি করে নিল তখন সেটাকে বলবো বায়ো পাইরেসি। নেক্সট নেক্সট তারপরটা কি বলেছে একটু দেখে নাও, বলছে জেনেটিক স্পিসিস আর বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কাকে বলে। জেনেটিক বৈচিত্র্য কাকে বলে, কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে জীবদের মধ্যে জিনগত যে পার্থক্য লক্ষ্য করা যায় সেটাকে আমরা কি বলবো, জেনেটিক ডাইভার্সিটি। স্পিসিস ডাইভার্সিটি কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে প্রজাতির মধ্যে যে পার্থক্য লক্ষ্য করা যাবে সেটাকে বলবো প্রজাতিগত বৈচিত্র্য। আর কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে বাস্তুতন্ত্রের মধ্যে যে বৈচিত্র্য লক্ষ্য করা যায় সেটাকে কি বলবো আমরা, সেটাকে বলবো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তারপর উদাহরণ সহ কমেন্সলিজম এমনসলিজমের পার্থক্য দেখো এখানে দিয়ে রেখেছি, একটু তোমরা দেখে নাও। উদাহরণ সহ কমেন্সলিজম এমনসলিজমের যে পার্থক্য সেটা মনে রাখবে। কমেন্সলিজম মানে বিশেষ করে একটু বলে দিই, ধরো কমেন্সলিজম কোনটা, ধরো আমি তোমাকে কিছু একটা হেল্প করলাম কিন্তু তার বদলে তোমরা আমাকে কিছু দিলে না এবং আমার কোনো ক্ষতি হলো না, মানে কি আমি আমার প্রতিক্রিয়া জিরো কিন্তু তোমাদেরকে আমি জিনিসটা দিয়েছি, তার মানে তোমরা সেখানে উপকৃত হয়েছো, তার মানে তোমাদের প্লাস আমার জিরো, সেটা হচ্ছে কমেন্সলিজম। এমনসলিজম কোনটা, এমনসলিজম হচ্ছে কি, ধরো কোনো একটা কাজ তোমরা আমাকে বললে আমি করে দিলাম না, তার মানে কি আমার ক্ষতিও হলো না উপকার হলো না, মানে আমি জিরো সেখানে, কিন্তু তুমি কাজটা আমাকে বলাই আমি না করে দেওয়ায় তোমার তো ক্ষতি হলো, তাহলে সেটা কিন্তু অ্যামেনসিলিজমের মধ্যে পড়ে। পার্থক্যটা দেওয়া আছে, একটু তোমরা দেখে নেবে। নেক্সট পরের পার্টটা দেখো, পরের পার্টটা যদি আমরা দেখি, দেখো বলেছে যে পুকুরের বাস্তুতন্ত্রে বায়োমাসের পিরামিডের
আকারটা কেমন বা কেমন হয়, মনে রাখবে উল্টানো পিরামিড কেমন হয়, উল্টানো, পুকুরেরটা উল্টানো হয়, যত উপর দিকে দিয়ে যেতে থাকবে তার জীবভর বাড়তে থাকে। নেক্সট তারপরে স্ত্রীলিঙ্গধরের উৎপত্তি, এটা এই বছর খুব ভালো করে দেখে রাখবে। তারপরটা বলেছে শুক্রাশয়ের গঠন, সেটাও খুব ভালো করে দেখে রাখবে। তারপরে বলেছে দেখো লেক অপেরণের গঠন ও কার্যপদ্ধতি। লেক অপেরণের কার্যপদ্ধতি সাধারণত আসে না, কিন্তু লেক অপেরণের গঠনটা কিন্তু এই বছর কিন্তু ভিভিআই, তার জন্য কিন্তু এই কোশ্চেনটা খুব ভালো করে দেখে রাখবে। ট্রান্সডাকশন কাকে বলে একটু বলে দিই। কোনো একটা ব্যাকটেরিয়ার জিনগত বস্তু যদি ব্যাকটেরিওফাজের মাধ্যমে অন্য ব্যাকটেরিয়াতে ট্রান্সফার করা হয় তখন সেটাকে আমরা কি বলবো, ট্রান্সডাকশন। আরো একবার বলছি শুনে নাও, কোনো একটা ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু ব্যাকটেরিওফাজের মাধ্যমে যদি অন্য দেহে নিয়ে যায়, অন্য ব্যাকটেরিয়ার দেহে নিয়ে যায়, তখন সেটাকে বলবো ট্রান্সডাকশন। তারপর দেখো ডিএর যে কোশ্চেনটা আছে, বাস্তুতন্ত্রের পর্যায়ক্রম কি, বাস্তুতন্ত্রের পর্যায়ক্রমের ধাপগুলি, এইটা আগের বারই চলে এসেছে, আসবে না, করারও দরকার নেই। বায়ু দূষণের উৎস দেখবে তোমরা লাস্ট চ্যাপ্টারে পেয়ে যাবে। মানুষের উপর জল দূষণের ক্ষতিকারক প্রভাবগুলি, মানুষ ও পরিবেশের উপর দেখবে খুব পয়েন্ট করে করে লেখা আছে, ভালো করে তোমরা একটু যাবে, লাস্ট চ্যাপ্টারে পেয়ে যাবে কোশ্চেনগুলো অ্যান্সার। পরের যে ভিডিওর পার্টটা, অর্থাৎ যে পরের মডেলটা, সেটা আমরা পরের ভিডিওতে নিয়ে আসি, তোমরা আমাদের সাথে থাকো এবং আমরা খুব শীঘ্রই এটা নিয়ে আসছি।